নমস্কার, সকলকে পুরাণ কথা চ্যানেলে নতুন করে স্বাগত জানাই। আমার নাম শতবিশা মজুমদার। আজকে ১লা জানুয়ারি ২০২৬ সাল। আমাদের সনাতন ধর্মে আজকে ঠাকুর রামকৃষ্ণের যেটা আমরা উৎসব পালন করি, আমরা বাঙালিরা সবাই জানি আজকে ১লা জানুয়ারি মানেই আমাদের কাছে কল্পতরু। কল্পতরু উৎসব এটা তো আমরা সবাই জানি। দক্ষিণেশ্বরে হয় পুজো দিতে যাই, নাহলে কামারপুকুর, নাহলে কাশীপুর উদ্যানবাটি, সবাই আমরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংস এবং শ্রীমায়ের বাড়িতে পুজো দিতে যাই। কিন্তু কেন ১লা জানুয়ারি কেন কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয়? সবার আগে আমরা জানবো যেটা যে কল্পতরু জিনিসটা কি, আর কল্পতরু উৎসব কেন ১লা জানুয়ারি পালন করা হয়, এবং এই কল্পতরু উৎসব পালন করার জন্য কি কি সুবিধা পাওয়া যেতে পারে। তো প্রতিটা জিনিসই আমি ৩টে পার্টে বলবো। প্রথমেই আসি কল্পতরু। আমরা সবাই জানি হিন্দু পুরাণ মতে সমুদ্র মন্থন হয়েছিল এবং সেই সমুদ্র মন্থনের সময় অনেক কিছু উঠে আসে। ধন্বন্তরী, যে যাকে কিনা বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রের দেবতা, স্বয়ং মা লক্ষ্মী, ইভেন ঐরাবত, ইভেন আমরা এটাও জানি গরল, যেটাকে বলা হলাহল গরল, যেটা উঠে আসার পরে মহাদেব, স্বয়ং মহাদেব সেই বিষ কি করবেন না গলায় ধারণ করলেন, আর নাহলে যদি ওটা বিশ্বে রাখা হতো তাহলে বিশ্ব ধ্বংস হয়ে যেত। তাহলে বিশ্বকে বাঁচাচ্ছেন কে? পুরাণ মতে মহাদেব, উনি কণ্ঠে ধারণ করলেন এবং আমরা বলি নীলকণ্ঠ। আমি এই টপিকে পরে ভিডিও করে দেবো। আজকে যেটা বক্তব্য, এই যে সমুদ্র মন্থন হলো, এরকমই ঐরাবত, ইভেন অপ্সরা, মা লক্ষ্মী, এনাদের সাথে সাথে একটি গাছও উঠে। গাছটাকে বলা হলো কি পারিজাত গাছ। আবারও বলছি পারিজাত গাছ। এই পারিজাত গাছটাকে পরবর্তীকালে বলা হলো কল্পতরু। কল্পতরু গাছের বিশেষত্ব কি? বলা হয়, মান্যতা রাখা হয় সনাতন ধর্মে, যে কল্পতরু গাছের কাছে কেউ গিয়ে কিছু চাইছে, যে কোনো প্রার্থী গিয়ে কিছু চাইছে বা কিছু মানত করছে বা কিছু প্রার্থনা করছে, তার সেই প্রার্থনাটা পূরণ করে কল্পতরু গাছ, মানে সে দান করে, সে আশীর্বাদ। তো এই হচ্ছে কল্পতরু গাছ কি, তার বিষয়। ঠাকুর, আমাদের সবার ভালোবাসার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে ১লা জানুয়ারিতে কল্পতরু উৎসবের জন্য কেন আলাদা করে বৈশিষ্ট্য দেওয়া হলো? তার কারণ ১৮৮৫ সালে ঠাকুর প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন। ঠাকুরের গলায় ক্যান্সার ধরা পড়েছে। ঠাকুর প্রচন্ড কষ্টে আছেন। গিরিশ ঘোষের সাথে কথা হচ্ছে, বিবেকানন্দের সাথে কথা হচ্ছে, আরো যারা ঋষি মহারাজরা আছেন তাদের সাথে কথা হচ্ছেন, যারা গৃহে থাকতেন, ঠাকুরের গৃহেই থাকতেন, তাদের সাথেও কথা হচ্ছে। তো ঠাকুরকে ডাক্তার দেখানোর জন্য ১৮৮৫ সালের ১১ই ডিসেম্বর কলকাতায় পিওরলি এই কাশীপুর উদ্যানবাটিতে শিফট করিয়ে দেওয়া হয়, যে ওখানে ডাক্তার আসবে এবং ঠাকুরকে সেবা শুশ্রূষা করবে, এবং তার সঙ্গে তো ঠাকুরের অন্যান্য লোকজন আছেই। তো ঠাকুর তখন বাধ্য হয়ে তার শিষ্যদেরকে বলছে, তার মধ্যে হারানচন্দ্র আছে, অভেদানন্দ আছে, বিবেকানন্দ আছে, গিরিশ ঘোষ আছে। তো ঠাকুর বলছে যে তোমরা বারবার আমাকে বিরক্ত করো না, যে আমি ভগবানের অবতার কিনা। দেখুন, সব থেকে বেশি ঠাকুরকে যদি কেউ বিরক্ত করে থাকে, সে হচ্ছে আমাদের সবার প্রিয় স্বামীজি, স্বামী বিবেকানন্দ। স্বামীজির সঙ্গে তো ঠাকুরের এমন সম্পর্ক ছিল যে স্বামীজি সব প্রশ্নের উত্তর ঠাকুরের কাছে জানতে চাইতেন, আর ঠাকুর রেগে গিয়ে গালাগাল হতো, মানে ভালোবেসেই, স্নেহবৎসল ভাবে। কিন্তু স্বামীজি জানতেন যে ঠাকুর গালাগাল করলেও ঠাকুর সব থেকে পৃথিবীতে ওনাকে ভালোবাসে, মানে ঠাকুরের মতন ভালো কেউই বাঁচতে পারবে না। তো জানতেন উনি, স্বামীজি। তো সব থেকে বেশি বিরক্ত বিবেকানন্দ করতেন। তো এরকমই একদিন সকালবেলায় ঠাকুর ভ্রমণ করছে উদ্যানবাটিতে, কাশীপুর উদ্যানবাটিতে, সকালের মর্নিং ওয়াকের মতন, প্রাতঃভ্রমণ। তো গিরিশ ঘোষ আছে। তো গিরিশ ঘোষকে বলছে, আচ্ছা তোমরা যে জানতে চাও আমি ভগবানের অবতার কিনা, তোমার কি মনে হয় গিরিশ? তো গিরিশ বলছে যে ঠাকুর, আমরা সবাই জানি তুমি নারায়ণের অবতার। স্বয়ং তোমার কথা বেদ ব্যাস, বাল্মীকি, এনারা ভালোভাবে বলে যেতে পারিনি। আমি সাধারণ মানুষ ঠাকুর, আমি কি করে বলবো? তখন ঠাকুর বলছে, আমি তোমাদেরকে অবতার হিসেবে দেখা দেব, তোমাদের যা যা প্রার্থনা করা আমার কাছে চেয়ে নিন। তো গিরিশ ঘোষ বলছে, কবে ঠাকুর? তো বলছে, সময় আসলে বলবো। তো এই সময়টাই হচ্ছে ১৮৮৬ সালের 1 জানুয়ারি। মানে ঠাকুর অসুস্থ হয়ে কাশীপুর উদ্যানবাটিতে আসছে ১৮৮৫ সালের ১১ই ডিসেম্বর। ঠাকুরের শুশ্রূষা শুরু হয়ে যাচ্ছে, ডাক্তার, বদ্যি, পথ্যি, সমস্ত কিছু শুরু হয়ে গেছে। এই ডিসেম্বরের পরের বছর ১৮৮৬ সালের 1 জানুয়ারি ঠাকুর সমস্ত শিষ্যদেরকে ডাকলেন, যারা ওনার কাছে শিষ্য ছিল, তাদেরকে বললেন যে তোমাদের তো এটাই প্রশ্ন যে আমি ভগবান কিনা বা ভগবানের অবতার কিনা, তো সবাই বসো। তো সবাই বসলেন। তো ঠাকুর অবতার যে নারায়ণের, বা ঠাকুরই যে রামকৃষ্ণ দেবী যে মানে প্রেমময় মেন ভগবান, সেটা ঠাকুর ওনাদেরকে বুঝিয়েছিলেন এবং সবার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন।
এবং যা যা চাওয়া হয় ঠাকুরের কাছে ঠাকুর সেটা মঞ্জুর করেন, বলে যে ঠিক আছে তুমি এটা পাবে। এবং বলা হয় যারা যাদের গায়ে ঠাকুর তখন হাত বুলিয়ে দিয়েছিল, গায়ে মাথা সবাই একটা ঐশ্বরিক শক্তি, একটা অলৌকিক শক্তি ফিল করতে পেরেছে। তো কল্পতরু গাছ যেরকম কিছু গিয়ে প্রার্থনা করলে সেটা দান করে, আমাদের ঠাকুর প্রেমময় ঠাকুর রামকৃষ্ণ পরমহংস ওই 1 জানুয়ারিতে কল্পতরু হচ্ছে, যে যা চেয়েছেন তাকে সেটা দান করেছে। এবার এই প্রসঙ্গে আমি আর একটা ছোট্ট পুরাণ কথাও বলবো। অনেকে বলে যে এর পিছনে আর একটা পুরাণের গল্পও আছে। সেটা কি না, বলে মহাভারতে পাণ্ডবদের যে মা কুন্তি যখন মারা যায়, মারা যাবার পরে যখন ওনার দেহ চিতায় ওঠে এবং ভস্ম হয়ে যায়, সেই ভস্ম থেকে পারিজাত গাছটার জন্ম। এবার এই পারিজাত গাছের যে থিওরি, এই থিওরিটা জানতে গেলে উত্তরপ্রদেশে একটা জায়গা আছে, পুন্নার নাম বলা হয়। আবার কেউ কেউ বলে কুন্তার, পুন্নারও বলে কুন্তারও বলে। তো কুন্তির যেহেতু দেহ ভস্ম বা চিতা ভস্ম আছে, তাই কুন্তির নামের থেকে এসছে কুন্তার। তো ওখানেও একটা গাছ আছে, এই গাছের কাছেও বলা হয় মানত করলে সেটা ফলে যায়। তো বাঙালিদের কাছে কিন্তু রামকৃষ্ণ ঠাকুর পরমহংসই আমাদের কাছে মেন কল্পতরু। তার জন্যই আমরা লাখো লাখো শরণার্থী ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য, নিজেদের মনোকামনা পূরণ করার জন্য দক্ষিণেশ্বরে ছুটে যাই, কাশীপুর উদ্যানবাটিতে ছুটে যাই, যেখানে ঠাকুর রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে কল্পতরু কি, কল্পতরু উৎসব এবং কল্পতরু উৎসব আমরা পালন করি কেন, সবটা বুঝিয়ে দিতে পেরেছি। সকলে ভালো থাকবেন। আমাদের চ্যানেল পুরাণ কথাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন। জয় জগন্নাথ।